আসসালামু আলাইকুম। আবু মুয়াজ সায়েন্স একাডেমির পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন থেকে আসা ঢাকা বোর্ড 2023 সালের 3 নম্বর সৃজনশীল প্রশ্নটি নিয়ে। আমরা উদ্দীপকটি দেখতে পাচ্ছি। প্রথম পাত্রে HA এর দ্রবণ 0.2 মোলার 60 মিলিলিটার দেয়া আছে এবং দ্বিতীয় পাত্রে MOH নামের ক্ষারের দ্রবণ দেওয়া আছে 0.2 মোলার 40 মিলিলিটার, যেখানে HA একটি জৈব অ্যাসিড দুর্বল প্রকৃতির, যার বিয়োজন ধ্রুবকে দেওয়া আছে 1.8 × 10⁻⁵ ও বি পাত্রের M এর পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 19। আসুন প্রশ্নগুলো আমরা দেখি। প্রথমে ক নম্বর, সবুজ রসায়ন কাকে বলে? খ নম্বর প্রশ্নটি হচ্ছে নাইট্রিক অ্যাসিড ও ফসফরিক অ্যাসিডের মধ্যে কোনটি অধিক শক্তিশালী অ্যাসিড ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের প্রথম পাত্রের দ্রবণের পিএইচ নির্ণয় করো। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম ও দ্বিতীয় পাত্রের মিশ্রিত দ্রবণে সামান্য ক্ষার যোগ করলে পিএইচের পরিবর্তন হবে কি, বিশ্লেষণ করো। আসুন এবার উত্তর আমরা দেখি। প্রথমে ক নম্বর প্রশ্ন, সবুজ রসায়ন কাকে বলে? উত্তর হচ্ছে বিভিন্ন রাসায়নিক শিল্পে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রয়োগে শিল্প ক্ষেত্রে বজ্র ও ক্ষতিকর রাসায়নিক উপাদানের উৎপাদন যথাসম্ভব কমিয়ে নতুন ও উন্নততর প্রযুক্তির মাধ্যমে পরিবেশ বান্ধব পদ্ধতির উদ্ভাবন নিয়ে রসায়নের যে শাখায় আলোচনা করা হয় তাকে সবুজ রসায়ন বলে। আসুন খ নম্বর প্রশ্নটি দেখে, নাইট্রিক অ্যাসিড ও ফসফরিক অ্যাসিডের মধ্যে কোনটি অধিক শক্তিশালী অ্যাসিড ব্যাখ্যা করো। এক্ষেত্রে উত্তরে নাইট্রিক অ্যাসিড ও ফসফরিক অ্যাসিড উভয়ই হচ্ছে অক্সো অ্যাসিড। আর আমরা জানি একই ধনাত্মক জারণ মান বিশিষ্ট যে অক্সো অ্যাসিডের কেন্দ্রীয় মৌলের আকার ছোট সেটি অধিক শক্তিশালী। এখানে নাইট্রিক অ্যাসিড ও ফসফরিক অ্যাসিড উভয়ই অক্সো অ্যাসিড। এর মধ্যে নাইট্রিক অ্যাসিডের কেন্দ্রীয় মৌল যে আছে উভয়ের কেন্দ্রীয় মৌল ধনাত্মক জারণ মান হচ্ছে +5, অর্থাৎ যা একই। কিন্তু নাইট্রিক অ্যাসিডের কেন্দ্রীয় মৌল নাইট্রোজেনের আকার ফসফরিক অ্যাসিডের কেন্দ্রীয় মৌল ফসফরাস এর অপেক্ষা ছোট। এখন আকার ছোট হওয়ার কারণে নাইট্রোজেনের আকার ছোট হওয়ার কারণে নাইট্রিক অ্যাসিডের শক্তিমাত্রা বেশি হবে। আসুন গ নম্বর প্রশ্নটি দেখি, উদ্দীপকের প্রথম পাত্রের দ্রবণের পিএইচ নির্ণয় করো। বন্ধুরা, এই ধরনের প্রশ্ন যখন থাকে তখন অ্যাসিডটি খেয়াল রাখতে হয়। এখানে প্রথম পাত্রে যে অ্যাসিডটি দেওয়া আছে এটি একটি জৈব অ্যাসিড, যা দুর্বল প্রকৃতির অ্যাসিড, যার কে দেওয়া আছে 1.8 × 10⁻⁵। এ ধরনের দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে অ্যাসিডের বিয়োজন উৎপন্ন H+ এর ঘনমাত্রা দ্রবণে থাকা যে ঘনমাত্রা থাকে এর সমান হয় না, এর থেকে কম হয়ে থাকে। তাই অ্যাসিডের প্রকৃত ঘনমাত্রা আমরা ওয়ালসওয়ার্ল্ডের লঘুকরণ সূত্রের সাহায্যে বের করতে পারি। দ্রবণের প্রকৃত H+ এর মোলার ঘনমাত্রা সমান আমরা লিখতে পারি √Ka.C। এটা ওয়ালসওয়ার্ল্ডের লঘুকরণ সূত্র থেকে আমরা এই সমীকরণটি পেয়ে থাকি, যেখানে K হচ্ছে 1.8 × 10⁻⁵, C হচ্ছে 0.2। এই মানগুলো আমরা বসিয়ে দিয়ে H+ এর প্রকৃত ঘনমাত্রা পাচ্ছি 0.0019 মোলার। এক্ষেত্রে এবার আসবো আমরা পিএইচ এর মান নির্ণয়। পিএইচ ইকুয়াল আমরা লিখতে পারি -log H+। H+ এর ঘনমাত্রা আমরা বের করেছি 0.001 মোলার। মান বসিয়ে দিয়ে আমরা পিএইচ এর মান পাচ্ছি 0.72। এটি আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর। বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও, তারা দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন, পাশাপাশি নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করে রাখবেন, নতুন আলোচনা আসার সাথে সাথে যেন আপনারা পেয়ে যান। আসুন ঘ নম্বর প্রশ্নটি দেখি, প্রথম ও দ্বিতীয় পাত্রের মিশ্রিত দ্রবণে সামান্য ক্ষার যোগ করলে পিএইচ এর পরিবর্তন হবে কি, বিশ্লেষণ করো। বন্ধুরা, এই পিএইচ এর মানে পরিবর্তন হবে কি হবে না, এই ধরনের প্রশ্ন সাধারণত বাফার দ্রবণের ক্ষেত্রেই হয়। তাই আমাদের যে দুটি দ্রবণ মিশ্রণের কথা বলা হয়ে থাকে সেই দ্রবণ দুটির দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আসুন আমরা এই দ্রবণ দুটিকে আমরা দেখি। আমরা প্রথমেই এই যে প্রথম পাত্রের একটা দ্রবণ এখানে দেওয়া আছে, তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পাত্রের দ্রবণ, যেখানে HA একটি জৈব অ্যাসিড, যার আমরা একটু আগে আলোচনা করেছি দুর্বল অ্যাসিড এটি, তার সাথে যে ক্ষার দেওয়া আছে দ্বিতীয় পাত্রে, ঠিক আছে। এই ক্ষারটি কোন প্রকৃতির এর জন্য একটা ধারণা দেওয়া আছে, M এর পারমাণবিক সংখ্যা 19। তাই এই দ্বিতীয় পাত্রের যে যৌগ আছে তার নাম হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, যা তীব্র ক্ষার, শক্তিশালী ক্ষার। তাহলে এই দুটির মিশ্রণে
বাফার হতেও পারে নাও পারে, আমাদের এটা একটু ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করার জন্য রাসায়নিক গণনার এককের মূল সংখ্যা দিয়ে আমরা ক্যালকুলেশন করব। এই জন্য দ্রবণে কোনো একটি যৌগের মূল সংখ্যা, অথবা আমরা অ্যাসিডের ক্ষেত্রে যদি মূল সংখ্যা বের করি, অ্যাসিডের মূল সংখ্যা NHA সমান আমরা লিখতে পারি Hb/1000, যেখানে S এর মান হচ্ছে 0.2 মোলার এবং V এর মান হচ্ছে 60 মিলিলিটার। এই মান আমরা বসিয়ে দিয়ে পাচ্ছি অ্যাসিডের মোল সংখ্যা 0.012 মোল, এবং দ্বিতীয় পাত্রে যে ক্ষার পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে এর মোল সংখ্যা ইকুয়াল NKOH ইকুয়াল আমরা লিখতে পারি Hb/1000, যেখানে S এর মান হচ্ছে 0.2 মোলার, V এর মান হচ্ছে 40 মিলিলিটার। এই মান বসিয়ে দিয়ে আমরা মোল সংখ্যা পেলাম 0.008 মোল। এখন এই মোল সংখ্যাগুলো আমরা বসিয়ে দিয়ে আমরা দেখব বাফার হয় কিনা। তো প্রথম পাত্র দ্বিতীয় পাত্রের দ্রবণের মিশ্রণে সংঘটিত সমতাকৃত রাসায়নিক বিক্রিয়াটি হচ্ছে HA+KOH থেকে Ka, এটি হচ্ছে লবণ, আর উৎপন্ন হবে পানি। এইখানে সমতাকৃত বিক্রিয়া আমরা অ্যাসিড ও ক্ষার দেখতে পাচ্ছি সমান অনুপাতে, অর্থাৎ 1:1 অনুপাতে বিক্রিয়া করছে। যতটুকু অ্যাসিড ততটুকু ক্ষারের সাথে বিক্রিয়া করে প্রশমিত হবে, লবণ ও পানি তৈরি করবে। তো আসুন এবার দেখি আমাদের প্রাথমিক মোল সংখ্যা কত আছে। অ্যাসিড আমরা পেয়েছি 0.012 মোল, আর ক্ষার পেয়েছি 0.008 মোল। তো প্রাথমিক অবস্থায় লবণের পরিমাণ কত থাকবে? 0 মোল। পানির পরিমাণও 0 মোল থাকবে। তো যেহেতু অ্যাসিড আর ক্ষার সম পরিমাণে বিক্রিয়া করে, সেক্ষেত্রে এই বিক্রিয়ায় যার পরিমাণ কম থাকবে, যার পরিমাণ উদ্দীপকে কম পরিমাণে দেওয়া আছে, সেটি লিমিটিং বিক্রিয়ক। এই তো শর্ত অনুসারে পটাশিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে এখানে ক্ষার, লিমিটিং বিক্রিয়ক LR, তাহলে এটি আগে শেষ হয়ে যাবে। এই লিমিটিং বিক্রিয়া যদি শেষ হবে, তাহলে আমরা পরিবর্তন হিসেবে লিখতে পারি যে এটি যখন শেষ হবে তখন অ্যাসিড থেকে 0.008 মোল পরিমাণ কি করবে? হ্রাস করবে। এই হ্রাস হওয়ার কারণে এটা দেখেন মাইনাস, বিক্রিয়ক অংশে আমরা মাইনাস দিয়ে পরিবর্তন বোঝাচ্ছি, আর উৎপাদংশে প্লাস দিয়ে আসবে। তো লিমিটিং বিক্রিয়ক 0.008 মোল ছিল, তাই এটা মাইনাস হয়ে গেল, অ্যাসিডও মাইনাস হয়ে গেল, ক্ষারও এটা মাইনাস হয়ে গেছে। দেখেন লবণ আবার সমপরিমাণ উৎপন্ন হয়েছে, পানি উৎপন্ন হচ্ছে সমপরিমাণ। তো সামগ্রিকভাবে মোল সংখ্যা কত থাকতেছে দ্রবণে? অ্যাসিডের মোল সংখ্যা 0.012 মোল থেকে 0.008 মোল যখন বিয়োগ করা হয়েছে, তখন এর বিয়োগফল আমরা পাচ্ছি 0.004 মোল। আর ক্ষার থেকে ক্ষারের সম্পূর্ণ পরিমাণ বাদ গেলে আসবে 0 মোল। আর এখানে দেখেন লবণ উৎপন্ন হয়েছে 0.008 মোল, পানীয় সম পরিমাণ উৎপন্ন হয়েছে। তো এই ক্ষেত্রে দেখেন এই মিশ্রণে দুর্বল জৈব অ্যাসিড থাকছে 0.004 মোল, তার সাথে তার লবণ Ka থাকছে 0.008 মোল, একই সাথে থাকছে। তাই এই মিশ্রণটি হচ্ছে অম্লীয় বাফার। আর যেহেতু এটি অম্লীয় বাফার, আমরা জানি অম্লীয় বাফার অথবা ক্ষারীয় বাফার যাই হোক না কেন, বাফার দ্রবণে অম্ল বা ক্ষার যোগ করলে তাদের pH এর কোনো পরিবর্তন হয় না। তাই আমরা এখানে উত্তরে এখন আমরা মেকানিজম বা ক্রিয়াকৌশল ব্যাখ্যা করছি। অম্লীয় বাফার দ্রবণে ক্রিয়াকৌশল ব্যাখ্যা করতে গিয়ে আমরা এই প্রশ্ন অনুসারে যেটা পাবো, pH পরিবর্তন হবে না। উত্তরে আমরা বলতে পারি pH পরিবর্তন হবে না, কারণ অম্লীয় বাফার দ্রবণে দুর্বল জৈব HA অ্যাসিড ও তার লবণ নিম্নরূপে বিয়োজিত থাকে। অবশ্যই এই লাইনটি আমরা লিখে নেব। দুর্বল জৈব অ্যাসিড এভাবে বিক্রিয়া হয়, তার লবণগুলো সবল হয়, সেটা আমাদেরকে যে দেখিয়েছি এইভাবে বিয়োজিত হবে, এটা সম্পূর্ণ বিয়োজিত হবে। দুর্বল অ্যাসিড আংশিক বিয়োজিত হয়। তাহলে এই বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি দুর্বল জৈব অ্যাসিড যেহেতু সামান্য পরিমাণে বিয়োজিত হয়, তার অধিকাংশ তাহলে অবিয়োজিত থাকবে। সামান্য পরিমাণ H+ তৈরি করবে, সামান্য পরিমাণ A- অর্থাৎ অ্যানায়ন তৈরি করবে। আর লবণ যেহেতু সবল, এটি 100% বা শতভাগ বিয়োজিত হয়ে শতভাগ পটাশিয়াম আয়ন বা ধাতব আয়ন যেটা আছে তৈরি করবে, তার সাথে অ্যানায়ন তৈরি করবে। বন্ধুরা, এই মিশ্রণে অ্যানায়ন যা আছে, অ্যানায়ন মূলত এই লবণের অ্যানায়নের সমপরিমাণ হবে। আর অ্যাসিড থেকে যে অ্যানায়ন, এর পরিমাণ খুবই অল্প পরিমাণ থাকায় যা নগণ্য পরিমাণ আমরা ধরতে পারি। অতএব আমরা বলতে পারি মিশ্রণে শুধুমাত্র এই দুর্বল অ্যাসিড আছে, তার সাথে H+ আয়ন আছে, পটাশিয়াম আয়ন আছে, আর A- অ্যানায়ন আছে। এই চারটিই থাকবে, কোনো প্রকার এখানে লবণ উপস্থিত থাকবে না। এখন আমরা যদি এই মিশ্রণে সামান্য পরিমাণ ক্ষার, দেখেন সামান্য পরিমাণ ক্ষার, ঠিক আছে, MOA সামান্য একটা ক্ষার দিয়েছি, অথবা ব্রনেস্টার লাউরি তত্ত্ব অনুসারে আমরা জানি ক্ষার থেকে কি আসে? OS- আসবে। এটা যদি আমরা যোগ করে দিই, তাহলে এই OS- আয়ন বাফার মিশ্রণে থাকা H+ আয়নের সাথে কি হবে? যুক্ত হবে। যুক্ত হয়ে নিরপেক্ষ যৌগ পানি গঠন করে, যেটাকে আমরা এই পাশে থাকা চিত্রের সাহায্যে সহজেই বুঝতে পারি। দেখেন এখানে অম্লীয় বাফার দ্রবণটা দেওয়া আছে, তার সাথে যখন ক্ষার যোগ করছি, এটা অ্যাসিড থেকে আগত H+কে কি করছে? গ্রহণ করছে বা যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে পানির অণু গঠন করছে। ফলে বাফার মিশ্রণে এই H+এর পরিমাণ কিন্তু কি হচ্ছে? ঘাটতি তৈরি হবে, যেটাকে আমরা পাশে অ্যান্সারের মধ্যে এইভাবে বিক্রিয়ার সাহায্যেও দেখাতে পারি। তাহলে আমরা এই বিক্রিয়ার কৌশল থেকে দেখলাম
যখন এই ক্ষার যোগ করা হচ্ছে তখন এইচ প্লাসের কি হচ্ছে, ঘাটতি তৈরি হচ্ছে। এই ঘাটতি পূরণ করতে, অর্থাৎ মিশ্রণে এইচ প্লাসের ঘাটতি পূরণ করতে দ্রবণে থাকা অবিয়োজিত যে দুর্বল অ্যাসিডটি ছিল HA, এটা আবার কি করবে, বিয়োজিত হবে। কি পরিমাণ, যেই পরিমাণ ক্ষার এখানে যোগ করা হয়েছিল তার সমপরিমাণ বিয়োজিত হয়ে সমপরিমাণে এইচ প্লাস নতুন করে তৈরি করবে। ফলে দ্রবণের আগের এইচ প্লাস আর পরবর্তীর এইচ প্লাস একই থাকছে। যোগ করা ক্ষার কি হয়ে যাচ্ছে, সম্পূর্ণরূপে প্রশমিত হয়ে যাচ্ছে। আর এইভাবেই যোগ করা ক্ষার অম্লীয় বাফার মিশ্রণে প্রশমিত হয় এবং মিশ্রণের পিএইচ মান অপরিবর্তিত থাকে। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।